নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের শুরুতেই দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে শুরু করব খবর। দিলীপ ঘোষ তার খবর এবং তার বক্তব্য যা তা নিয়ে বিতর্ক রাজ্য রাজনীতিতে সবসময় আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আবহে। এবং এবার তিনি যে মন্তব্য করলেন তা কুণাল ঘোষের টুইটের প্রেক্ষিতে। কি বললেন তিনি কটাক্ষ করে? তিনি বললেন যে এনআইএ যে তদন্ত করছে তা দেখার জন্য কোর্ট আছে। এনআইএ যে তদন্ত করছে তা দেখার জন্য কোর্ট আছে। ষড়যন্ত্র আছে বলেই এনআইএ এসেছে, বাংলাকে দুর্নীতিমুক্ত দুষ্কৃতিমুক্ত করবেই। অর্থাৎ তার বক্তব্য ষড়যন্ত্র আছে এবং তার জন্যই এনআইএ এসেছে, বাংলাকে দুর্নীতিমুক্ত ও দুষ্কৃতিমুক্ত করবে এনআইএ। তাই জন্যই বাংলায় এনআইএ যে তদন্ত করছে তা দেখার জন্য কোর্ট আছে। কুণাল ঘোষ তার যে টুইট, তার টুইটের কটাক্ষ করেই কিন্তু দিলীপ ঘোষ এই বক্তব্য রেখেছেন। বাংলাকে দুর্নীতিমুক্ত দুষ্কৃতিমুক্ত করবে এনআইএ। কাটোয়ার প্রতিনিধি চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে তার সঙ্গে কথা বলবো। চন্দন, এনআইএ যে তদন্ত করছে তা দেখার জন্য কোর্ট আছে এবং ষড়যন্ত্র আছে বলেই এনআইএ এসেছে তদন্ত করতে, এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। ঠিক কি বললেন? এই বিতর্কের মাধ্যমে কি বোঝাতে চাইলেন তিনি? দেখো, আজকেই যে কুণাল ঘোষ একটা টুইট করেছে যেখানে বলা হয়েছে যে রাজ্যে যে এনআইএ যে ওসি আছে তাকে দিল্লিতে দেখে পাঠিয়েছে, তার বদলে ও আধিকারিক আসছে। এই নিয়েই প্রশ্ন করা হলে তিনি বলেন যে তার দেখার জন্য কোর্ট আছে, আদালত আছে, আর আমরা দেখবো যেটা নির্বাচন হচ্ছে কিভাবে সেটাই আমরা দেখবো। ওনারা এখন নির্বাচন কমিশনে যেতে পারেন, চিঠি চাপটা করতে পারে, ওটা এখন ওদের দেখার কাজ। আমাদের দেখার কাজ নির্বাচন সুষ্ঠুভাবে দেখার। তার পাশাপাশি তিনি আরো বলেন যে এনআইএ যখন এসেছে তখন সব ঠান্ডা হয়ে যাবে। তারপরেই বলেন যে অ্যাসিড পড়েছে, সব পোকামাকড় ইঁদুর সাপ বেরোচ্ছে, এবার সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত ও দুষ্কৃতিমুক্ত করবেই এই কেন্দ্র সরকার। ভূপতিনগরে বিস্ফোরণের বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করেন দিলীপ ঘোষ। এরপর তিনি বলেন যে এনআইএ সেই পরিপ্রেক্ষিতেই এইখানে এসছে, এই তদন্ত করছে এবং এই তদন্ত আরো জটিল থেকে জটিলতর হবে, এমনকি কিন্তু দিলীপবাবু আজকে মেমারিতে জানান। ধন্যবাদ চন্দন। কথা বললাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। ভূপতিনগর কাণ্ড নিয়ে এনআইএর তদন্ত নিয়ে তারই মন্তব্য যেমন, কুণাল ঘোষ তার টুইটের প্রেক্ষিতেও কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। এখন এনআইএ গেছে, সব ঠান্ডা হবে। এখন অ্যাসিড পড়েছে, সব পোকামাকড় বেরোচ্ছে, ইঁদুর বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, সব বেরোবে, সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত আর দুষ্কৃতিমুক্ত করবে কেন্দ্র সরকার। ষড়যন্ত্র আছে বলে এনআইএ এসছে, আর এটা কোনো ছোটোখাটো নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। সন্দেশখালীতেও তাই, ভূপতিনগরে তাই, এরকম জায়গায় জায়গায় পশ্চিমবাংলার ধা হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং চলছে। এনআইএ সব বার করছে, আর অনেক তথ্য আসবে, বলার কিছু নাই, সব পরিষ্কার হবে। চোখ রাখবো পরের খবরে। প্রচারে বেরিয়ে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। শাসক দলের অভিযোগ, প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন করেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। খবর প্রচার হতেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হওয়ার ভাবনা মহিলার। প্রচারে বেরিয়ে মহিলাকে চুমু খাওয়ার অভিযোগ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করে খগেন মুর্মুর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনেছে তৃণমূল। প্রচারে বেরিয়ে ওই মহিলাকে বাজেভাবে খগেন স্পর্শ করেছেন বলে অভিযোগ তৃণমূলের তরফে। তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা মালদার উত্তর মালদার প্রচারে দেখলাম। এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয়। সব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে, সবাই হচ্ছে মা, একটা বাচ্চা যদি কারো, সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। তো এটার আবার কোনো বিষয় আছে নাকি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার, তো ওদের এগুলোই থাকে, ওরাই সব নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরও যায় তো ও বলবে এটা সাধু, আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে? এটা হচ্ছে, এটাও চোর আমার মতোই। এরা ওইসব করে, এদের সব এসব বলার কোনো মানে।
এক্স হ্যান্ডেলে নারীর সম্মান নিয়ে বিজেপির ভাবনাকে তুলোধনা করেছে তৃণমূল। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা থেকে শুরু করে মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি, এটাই বিজেপির সংস্কৃতি বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন বিলকিসগঞ্জ দর্শকদের রেহাই করেন। আপনারা জানেন মহিলা কুস্তিগীরদের যিনি যৌন নির্যাতন করেন সেই ব্রিজভূষণ তার দলের সাংসদ। আপনারা জানেন তাদের দলের আইটি সেল যিনি চালান তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির দর্শকদের নিয়ে আইটি সেল চালান। আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন, যৌন নির্যাতন, নারী পাচারের ঘটনা কিভাবে বেড়ে যাচ্ছে, কিভাবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। সুতরাং সার্বিকভাবে বিজেপি একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল, এটা নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। অন্যদিকে খগেন মুর্মুর পাশেই রয়েছে তার দল। তৃণমূল তো শুধু ভালোবাসা জানে না, তৃণমূল শুধু হিংসা জানে। একটি বাচ্চা মেয়েকে স্বাভাবিকভাবেই যে ভালোবাসার জন্য যে হৃদয় দরকার, সেই হৃদয় তৃণমূলের পাষাণ হয়ে গেছে। তো পাষাণ হৃদয়ে সবকিছুই নোংরা চোখে দেখবে, কারণ তৃণমূলের স্বভাবই তো নোংরা, যার জন্য আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলায় যতগুলো মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে, একটা ঘটনাও তৃণমূল ছাড়া কেউ নেই না। অতএব তারা তাদের সেই নোংরা দৃষ্টিতেই সর্বত্র দেখে বলেই এই জাতীয় প্রপাগান্ডা করছে, যেটা ইলেকশনের মধ্যে মানানসই নয়। প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে সাংসদের বিরুদ্ধে অভিযোগ নেই ওই মহিলার, বরং সংবাদ মাধ্যমে তাদের খবর সম্প্রচার হওয়ায় সাইবার ক্রাইমে যাওয়ার সিদ্ধান্ত ওই মহিলার। আদর করে মা বলে গালে একটা চুমু খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? এ তো খারাপ কিছু নেই। 2019-এ বিজেপির টিকিটে মালদা উত্তর থেকে জয়ী হয়েছিলেন খগেন মুর্মু। এবারও সেই আসন থেকেই তাকে প্রার্থী করেছে বিজেপি। তাদের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। দুর্গাপুরে লাঠি হাতে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ, তার এই আচরণে তুঙ্গে তরজা। একই সঙ্গে ফের বেফাঁস মন্তব্য করেন দিলীপ ঘোষ। মেশোর পর এবার কমিশনকে কাকু কটাক্ষ। ভোটের প্রচারে বেরিয়ে বারবার বেলাগাম দিলীপ, পাল্টা খোঁচা তৃণমূলের রাজ্যপাল সাক্ষাতেও কটাক্ষ দিলীপের। ঘটনাস্থল মঙ্গলবার সকাল, দুর্গাপুরের এজোন পার্ক। দেখা যায় লাঠি হাতে মর্নিং ওয়াক করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ লাঠি নিয়ে মর্নিং ওয়াকে কেন? আমাকে বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি, তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী তো চারপাশে রয়েছে দিলীপ বাবু, তারপরেও নিরাপত্তাহীনতা, এত ভীতু হাতে গরু তাড়ানোর স্টিক নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, ভীতু। ওদিকে কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক আর হাতে একটা ছড়ি, ভীতু। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিপরীতে জোট টক্কর লড়াই দিতে ব্যাট হাতে নিয়েছেন দিলীপ। একই সঙ্গে চলছে কথার ফুলঝুরি। ভোটের প্রচারে বেরিয়ে প্রায় প্রতিদিনই বেলাগাম মন্তব্যের জেরে শিরোনামে দিলীপ ঘোষ। মেশোর পর এবার দিলীপের মুখে কমিশন কাকু। তৃণমূলের রাজভবন দরবার নিয়ে কটাক্ষ। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন প্যাঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। ইলেকশনের সময় ইলেকশন কমিশনে যাবেন বিভিন্ন রাজনৈতিক দল, সেটাই তো ভারতীয় গণতন্ত্রের নিয়ম। তাতে দিলীপ বাবুর গায়ে ফসকা পড়ছে কেন? আসল ঘটনাটা অন্য। সেটা হচ্ছে দিলীপ বাবু তার নতুন লোকসভা কেন্দ্রে তাকে বিজেপি জোর করে পাঠিয়েছে, এরপরে মাঠের বাইরে বার করে দেবে। কৌতুক অভিনেতা। নির্বাচন সিরিয়াস ব্যাপার, তার মধ্যে একজন দুজন এরকম কমেডি রিলিফের লোক থাকলে খারাপ কি?
এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে, যার জেরে নিজের দল ও কমিশনে জোড়া শোকজও হন তিনি। দুর্গাপুর থেকে সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, বড়মা বীণা পানি দেবী, তার ঘর দখল কাণ্ড আমরা জানি সকলেই, এবং আজ যে খবর আপনাদের সামনে তুলে ধরছি তা হলো বীণা পানি দেবীর ঘর বন্ধ, তালা বন্ধ, এবং মমতা বালা ঠাকুর তিনি আবেগ আপ্লুত। রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন তিনি, এবং শপথ নিতে যাচ্ছি কিন্তু নিজের ঘরে ঢুকতে পারলাম না, এমনটাই বললেন তিনি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ করব। বড়মা বীণা পানি দেবীর ঘরে তালাবন্ধ, মমতা বালা ঠাকুর তাই বললেন রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছি কিন্তু প্রণাম করতে পারলাম না, ঘরে ঢুকতে পারলাম না। কি বলেছেন তিনি, শুনুন। গতকালকে আমি শুধু পুলিশ নিই, মানে ওদের কাছে ভিক্ষা চেয়ে আমার তো তালা খুলে আমার নিজের রুমের ভিতরে তোমার জিনিস বের করতে হবে। জানি না আমার ঘরের ভিতরে জিনিসপত্র আমি ফিরে এসে পাবো কি না, কেননা তালা ওরা লাগিয়েছে, ওরাই খুলছে, ওরাই ঘরের ভিতরে ঢুকছে। দুটো মেয়ে এবং আমার ছোট একটা নাতি থাকে, দেখে আমি যাচ্ছি, জানি না আমি ফিরে এসে পাবো কি না আমার সাথে। এবং তার থেকেও বড় আরো দুঃখজনক হচ্ছে, আজকে সকালবেলা উঠে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা পোষাচ্ছে, আমি দিতে পারছি না। সাংসদ হিসাবে আপনি শপথ নিতে যাচ্ছেন, আজকে জরুরি ডকুমেন্ট সব কি পেয়েছে? হ্যাঁ, জরুরি কি আমার যেটা মোটামুটি সব ধরনের কাগজপত্র, সেটা আমি কাস্ট সার্টিফিকেটটা, আধার কার্ড, ভোটার কার্ড মোটামুটি নিয়ে এসেছি সেটা। যেমন আর বাদ বাকি কি ওখানে হারিয়েছে সেটা আমি কিছু বলতে পারি, কারণ ওরাই ঢুকছে ওর ভিতরে, ওরাই ঘরের ভিতরে তালা টানতে দেখলাম, ওরাই তালা খুলে আবার ঘরের ভিতরে ঢুকছে। স্টোর রুম, সেখানে ওরা ঘুমাচ্ছে। আর এই যন্ত্রণার কথা, জ্বালার কথা, যন্ত্রণা, সেটা আমি রাষ্ট্রপতির কাছে আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা বলেছি। দেখি যে ঘরটার ভিতরে পবিত্র ঘর, বড় মা সেখানে এসে, ভারতের প্রধানমন্ত্রী ওখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল। আজকে এবার সরাসরি চলে যাব সিঙ্গুরে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাদের দেখাবো তিনি কি বলছেন। मीटिंग नहीं हुआ था, उनको बस इतना कहना चाहता हूं कि मीटिंग का आप छोड़ दो। आपके हाथ में पैकेट था, बीजेपी का जो आदमी गया एनआईए का ऑफिसर के घर में, वो सफेद शर्ट पहन के हाथ में पैकेट लेके घुसा है, और जब निकला है तो बिना पैकेट के निकला है। इसका हाई क्वालिटी फुटेज भी सुप्रीम कोर्ट में हम लोग देंगे। उसका हिम्मत है तो फिर उसको जो बोलना है वो कोर्ट में बोले। বেছে বেছে বিরোধী দলের নেতাদেরকে কোথাও মুখ্যমন্ত্রীকে, বিজেপি ভীত সন্ত্রস্ত, বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে। নাহলে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা, আমি আরেকবার আপনাদের বলবো যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝার। আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি, এক হচ্ছে হেমন্ত সোরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার। একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদার নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত নেই। আর একটা হিমন্ত সোরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, আর স্বৈরাচারীদের কাছে মাথা নত করেনি। নির্বাচনের 2 মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে। দেশের মানুষের বিচার করবে।
যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা, আমরা যা করব তাই হবে, করব আমি, চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, এই যে একনায়কতন্ত্র, স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে। এবং 2021-এ বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল, এর থেকে খারাপ পরিণতি আগামী 4ই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে। It is Congress's internal matter. How can I say? And I cannot even ask them what to do and what not to do. They know what is best in their interest, and they have every right to take their own decisions. আপনার কি মনে হয় বিজেপি সর্বভারতীয় স্তরে 200 পার করবে? আপনি প্রশ্ন করছেন মানে আপনি নিজেই বিশ্বাস করছেন না যে বিজেপি 200 পার করবে না। তো 400 করতেন এতদিনে। বিজেপি তো সব জায়গায় বলছে আপ কি বার 400 পার, আপনি বলছেন 200 পার করবে, তার মানে আপনি নিজেরাই বিশ্বাস করছেন না যে বিজেপি নিজে তাদের কর্মীদের কাছে যে টার্গেটটা সেট করেছে সেটাও একটা জুমলা। বিজেপি 200 পার করবে কি করবে না তো মানুষ ঠিক করবে, আর মানুষের উপর এরা আস্থা রাখতে পারছে না বলে এই কাজগুলো করছে। ধরুন আমি একজনের সাথে লড়াই করব, নির্বাচনে লড়াই হবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, তারপর ফল ঘোষণা হবে, বোঝা যাবে মানুষ কার সাথে রয়েছে, কাকে সমর্থন করবে। তার আগে আমি মাঠ ফাঁকা করে দেবো, মানুষকে আমি অপশান দেবো না। তার মানে কি? আপনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন, আপনি লেভেল প্লেইং ফিল্ড, আপনি চান না নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক। আপনি সিটিং চিফ মিনিস্টারদের জেলে তুলে দিচ্ছেন। আপনি বলুন না, এসপি এনআইএর সাথে বৈঠক হওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়িতে এনআইএ যাচ্ছে, আগে যাচ্ছে না কেন? আপনি রেড করুন, আমাদের কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারিयों के खिलाफ मेरा लड़ाई है। আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে। এই তিনজনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি। আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? এটা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না। আপনি লড়ুন না, আপনি পিক অ্যান্ড চুজ করছেন। আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে এখনো বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে না, এই ধরনের পরিবেশ পরিস্থিতি, এই ধরনের রাজনীতিকে সমর্থন করে না। এবং এর বারে বারে প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি। যারা ভেবেছিল এই সিপিএমের, আপনি যদি উদাহরণ নেন, কোনোদিন সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হব বাংলা থেকে? আজকে সিপিএমের আসন সংখ্যা বাংলায় 0, লোকসভায় সিপিএমের আসন সংখ্যা 0। আপনি দেখবেন এই বিজেপির কি পরিণতি হয়, তখন বাঁচানোর লোক থাকবে না। বিজেপির ছোট বড় মাঝারি সব নেতারাই বাংলায় 35টা আসন ঠিক করছে, কিসের ভিত্তিতে এই আসনটা ঠিক করছে তারাই বলতে পারবে। আপনি আমাকে প্রশ্ন করছেন কিসের ভিত্তিতে বিজেপি ঠিক করছে? বিজেপি বলছে, বিজেপি উত্তর দিতে পারবে। সব জায়গায় তারা দাবি করতেই, তার দাবি 35-এ 42 করুক, 50 করুক। তারা দাবি করেছিল 200 আসন পাবো 2021-এ। আপনি পাল্টা জিজ্ঞেস করেছেন তাদেরকে যে আপনি দাবি করেছিলেন 200 আর পেয়েছেন 70, কিসের ভিত্তিতে দাবি করেছিলেন? করুন, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি। বিজেপির অমিত শাহ এলে আপনি জিজ্ঞেস করুন যে আপনি দাবি করেছিলেন 200 আর পেয়েছেন 70, কি হলো, কিসের ভিত্তিতে আপনি দাবি করেছিলেন? আপনার প্রশ্নের উত্তর আবার আমি দেবো, কিন্তু আপনি অমিত শাহকে প্রশ্ন তো করুন। দেখুন, কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল, আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ, এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। জেলার সেরা দিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।